ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের এক্সাম হচ্ছে, মানে জয়েন্ট এন্ট্রান্সটা দিতে হয়। ওই এন্ট্রান্সের লাস্ট ফর্মটা আমার ছিল। যিনি জমা নিয়েছেন তিনি বলেছেন যে কখন ডিসাইড করলে এক্সামটা দেবে। যেই পাবলিকেশনে আমি প্রুফ রিডিং করতাম তাকে ফোন করে বলেছি একটা লয়ের এন্ট্রান্সের বই তোলো, আমি ফেরার সময় তুলবো। সে ইলাহাবাদ ইউনিভার্সিটির একটা বই তুলেছে ফর্ম জমা দেওয়ার পর তুমি বইটা কিনেছো? হ্যাঁ, এবং ফ্রাইডে ছিল ওটা, স্যাটারডে গ্যাপ দিয়ে সানডে এক্সাম দিও। তুমি কি ইন্ট্রোভার্ট? ভীষণ। কোনো লেভেল আছে? টপ লেভেলের তাহলে। আচ্ছা, হ্যাঁ। লিলুয়ার মেয়ে হ্যাঁ বিচারপতি হতে চেয়েছিল, সেখান থেকে এখন বাংলার পরিচিত একজন অ্যাক্ট্রেস। একটু জার্নিটা একটু শুরু থেকে যদি অল্প করে আমাদের বলো। প্রথমত হচ্ছে লিলুয়ার মেয়ে নই আমি কোনো জায়গা থেকে বিলং করি না। হ্যাঁ, কারণ আমি এত ঘুরেছি, মানে আমার ছোটবেলাটা লিলুয়ায় কেটেছে ডেফিনেটলি। তারপর আমি অন্য একটা জায়গায় কিছুদিন ছিলাম, তারপর আমি আরেকটা জায়গায় কিছুদিন ছিলাম। এখন ফাইনালি আমি আমার নিজের একটা অ্যাড্রেস পেয়েছি আর কি, যেটা পার্মানেন্ট মনে হচ্ছে। তো সেই জন্য আমি এক জায়গার বলবো না, মানে এতগুলো জায়গায় থেকেছি, এতগুলো জায়গাতে মানুষজনকে চিনি, এতগুলো জায়গার পরিবেশটা জানি, সেই জন্য যে কোনো এক জায়গার বলা হলে খুব খারাপ হবে আর কি। যখন আমি স্কুলে পড়ি, লিলুয়ায় আমার স্কুলটা ছিল, সেই সময়টা আমি ভাবিনি ডেফিনেটলি ল করবো। লটা না, তুমি যেহেতু বিচারপতির কথাটা বলে, হঠাৎ করে হয়ে গেছে। মানে তখন সেই সময় আমি আমার ফার্স্ট গ্র্যাজুয়েশন শেষ করি, সেই সময় যেখানে যার সঙ্গে প্রেম করতাম কলেজে এক সিনিয়র, সে ল কলেজে পড়তো, এবং তার কাছ থেকে আমি শুনে মানে এখন বলতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, যেহেতু অনেক পুরনো ছোটোবেলার গল্প। তার কাছ থেকে আমি লয়ের ব্যাপারটা শুনে বেশ ইন্টারেস্ট জাগে। আমাদের কনস্টিটিউশন, দেন আইপিসি নিয়ে, এখন তো নেই আইপিসি, মোস্টলি সিআরপিসি নিয়ে বিভিন্ন রকম গল্প শুনতে আমার ভীষণ মজা। তো এটা তো লাস্ট ডে অফ, মানে ফর্ম যেদিন সাবমিট করার শেষ দিন, আমি মানে মনে আছে 5টায় শেষ, আমি 5টা লাস্ট ফর্মটা আমার ছিল। কারণ আমি হঠাৎ জানতে পেরেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের এক্সাম হচ্ছে, মানে জয়েন্ট এন্ট্রান্সটা দিতে হয়। ওই এন্ট্রান্সের লাস্ট ফর্মটা আমার ছিল। যিনি জমা নিয়েছেন তিনি বলেছেন যে কখন ডিসাইড করলে এক্সামটা দেবে। মানে এত শেষ মুহূর্তে হঠাৎ জানতে পেরেছি। আমার মনে আছে তখন হাউসফুল রিলিজ করেছে, আমি সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করছি, তখনই ও আমাকে ফোন করে বলেছে আজকে ফর্ম তোলা লাস্ট ডে, সাবমিট করারও লাস্ট ডে, যদি চাস এক্ষুনি আয়। আমার মনে আছে আমি কফি হাউসে বসে, আমার দুজন বন্ধু সামনে খাচ্ছে, আমি ফর্ম ফিল আপ করছি করে, সিইউ হয়ে কাউকে ফোন লাগিয়ে হাজরা ল কলেজে যে একটু প্লিজ দেখো আমার লাস্ট ফর্ম, আমি আসছি, দৌড়ে মেট্রো করে, মানে সেগুলো একটা মেমোরি আর কি। তো লাস্ট ডে দিয়ে আমার মনে আছে আমি হাউসফুল দেখতে ঢুকেছি, কিন্তু তখন আমি কলেজ স্ট্রিটে প্রুফ রিডিং করতাম। তো যেই পাবলিকেশনে আমি প্রুফ রিডিং করতাম তাকে ফোন করে বলেছি একটা লয়ের এন্ট্রান্সের বই তোলো, আমি ফেরার সময় তুলবো। সে ইলাহাবাদ ইউনিভার্সিটির একটা বই তুলেছে, হ্যাঁ, এবং ফ্রাইডে ছিল ওটা, স্যাটারডে গ্যাপ দিয়ে সানডে এক্সাম, আমি কিচ্ছু জানি না। এবং তারপর ওই একদিনই ওই বইটা পড়ে কোনো রকম একটু আইডিয়া নিয়ে আমি যখন এক্সাম দিতে যাই, আমি অ্যাডমিট কার্ড নিয়ে যাইনি। আবার কেস আমার এখানে লেখা ছিল আমি লটা করব। অনেক রিকোয়েস্ট করেছে, বাবা নিয়ে আসছে, আমি প্লিজ ঢুকতে দিন। তো ঢুকতে দেওয়া হয়, সিইউতে এক্সামটা হয়, রেজাল্ট আসে, র্যাঙ্ক করি, এমন একটা র্যাঙ্ক, তার আগেই যেই কলেজে চেয়েছিলাম প্রেফারেন্স যেখানে, সেই কলেজ মানে হয়ে যায় বন্ধ। এবার বলা হয় প্রাইভেট কলেজ, বাবা বলেছে না, বিকজ প্রাইভেট কলেজটা তখন অনেক বড় ব্যাপার ছিল লয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমার মনে আছে 2 মাস ওয়েট করি, 2 মাস পরে আমাদের রিকাউন্সেলিং হয়। মানে এটা লয়ের এন্ট্রান্সের বোধহয় হিস্ট্রিতে প্রথম রিকাউন্সেলিং হয়। তারপর ফাইনালি আমি যোগেশ আর সুরেন্দ্রনাথ ল পেয়েছিলাম, যেটা আমার বাড়ির কাছে যেরকম হয়। ফাইনালি ল হ্যাপেন্ড, কিন্তু তাকে এত কাণ্ড করে আমি এখন অ্যাক্টিং করছি। মানে এটা তো একটা প্রথম ঘটনা, এরপর দ্বিতীয় ঘটনাটা কি ঘটলো? ওটা যেরকম একটা গল্প ছিল, দ্বিতীয় ঘটনাটাও অদ্ভুত। মানে আমার মনে আছে লয়ের লাস্ট ইয়ার আমরা সুপ্রিম কোর্ট ভিজিট, একটা পার্লামেন্ট ভিজিট হয়, ওখানে যাওয়ার জন্য যেরকম হয় একটা 15 days 40-50 জন যাবে, বাবা যেতে দেবো না। সো আমি বলেছি আমি যাবই। তো সেটা নিয়ে একটা ঝগড়া, এবং তখন আমি পার্ট টাইম জব করতে শুরু করি যে একটু কিছু
জমিয়ে যদি নিজে যেতে পারি তাহলে তো বাবা কিছু বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। সেই সময় একটা জবে মানে একটা কাজের জায়গায় গিয়ে একজন চ্যানেলের ইপি, তার সঙ্গে আলাপ হয়েছিল, উনি আমার নাম্বার নেন, আমি খুবই বিরক্ত হয়ে ও আচ্ছা, তো আমি নিয়েছিলাম, সেভ করেছিলাম। তারপর আমি যাই, আমার মনে আছে আমরা যখন পার্লামেন্ট ভিজিটে উনি তখন ফোন করেছে, একবার আসবে একটা অডিশন। অডিশন কী হয়? বললো কিছু না, একটা স্ক্রিপ্ট দেবো, জাস্ট ওটা পড়ে। আমি তো নেই, এখন হবে না ওটা। দেন উনি ভুলে যাই, আমি এসে হাইকোর্ট জয়েন করি, ইন্টার্নশিপ করছিলাম, আবার ফোন করেন। সে সময় পুজোর ছুটি, আমার পুজোর সময় হাইকোর্টে একটা লম্বা 1 মাসের ছুটি থাকে। উনি বললেন না সরি, আমি গেছি অফিসে, আবার ফোন আসে এবং অফিসে গিয়ে আমি দিয়ে বুঝে গেছি ওটা জীবনে হবে না, ওটা আমার জন্য নয়। কারণ ওরকম বলা, ক্যামেরার সামনে গলা শুকিয়ে যাওয়া, সেটা এখনও আছে। যদিও তুমি কি ইন্ট্রোভার্ট? ভীষণ। কোনো লেভেল আছে টপ লেভেলের? তাহলে আচ্ছা, হ্যাঁ, এটাই পরে আসবো, এবার স্টোরিটা শুনি এখনো। তো তারপর আমি অডিশনটা দিই এবং পুজোর ছুটিতে আমাকে ফোন করে বলা হয় তুমি সিলেক্টেড, তোমার সঙ্গে এরকম আমরা আরও 7 জন মেয়ে এবং 7 জন ছেলেকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা ওয়ার্কশপ করাবো এবং তারপর তোমাদেরকে অডিশনে পাঠাবো, যদি ক্র্যাক করতে পারো ঠিক আছে। তো আমি যখন বাড়িতে বললাম, বাড়িতে বললো মাথা খারাপ হয়ে গেছে, একটা সেট, একটা এইম আছে, লয়ের এক্সাম হয়ে গেছে, রেজাল্ট এসে গেছে, আমি এবার হাইকোর্ট যাচ্ছি, হয়তো 6 মাস পর অন্য কোনো কোর্টে প্রপারলি যেটা আমি করতে চাই সেই প্র্যাকটিসটা, বা তারপর জুডিশিয়ারি যেটা দেবো আর কি, জাজ হওয়ার জন্য যে এক্সামটা, সেটার প্রিপারেশন নিতে হবে। এসব কারণ কী হয়, মধ্যবিত্ত বাড়ি তো, একটা এই প্রফেশন সম্পর্কে একটা ধোঁয়াশা একটা তো আছেই, যে কি হয়, কিভাবে হয়, ভয় কাজ করে একটুখানি। তো একদমই উৎসাহ দেয়নি। আমি বলেছি ছুটি চলছে না, দেখি না কি হয়, কি জিনিসটা, ওই যে ভীষণ টান একটা, যে দেখা যাক কি হয়। আমি গেছি, বেনি দিয়ে আমাদের ক্লাস নেন, 14 জনের মাঝখানে আমার ইন্ট্রোডাকশন, বলা হয়েছে বলো নিজেদেরকে নিয়ে কিছু। আমি যখন শুরু করেছি 2 লাইনে শেষ, আমার নাম এই, আমি এটা করি, হ্যাঁ দ্যাটস ইট। আচ্ছা, আমি শিওর বেনিদিও বুঝেছে যে ওকে অনেকটা যেতে হবে আর কি। তারপর আস্তে আস্তে 7 দিনের একটা ওয়ার্কশপ ছিল, তার মধ্যে একদিন ছোট্ট একটা স্কিট করলাম, তাতে ভালো হয়েছিল। আমি যতদূর জানি, নিজেকে তো চিনি, কিছুই করতে পারি না এত জনের সামনে, স্পেশালি হয় না এক ঘরভর্তি লোকের সামনে, এখনও যদি আমায় কথা বলতে দাও আমার একটু চাপ হয়, বিকজ ইন্ট্রোভার্টদের একটু সোশ্যাল অ্যাংজাইটি আরও খানিকটা তৈরি হয়েছে এখন, কিন্তু সেই সময় চাপ ছিল। বাট এত লোকের সামনে ওই স্কিটটা পারফর্ম করার পর বেনি বলেছিল 1% হয়েছে, নাও ইউ হ্যাভ টু পুশ ইট, অনেকটা যেতে হবে। তারপর অডিশন, তারপর আমার টিভি খানিকটা তৈরি করে দেয়, কারণ এতটা প্রেশার থাকে, এত কম সময়ে এত কাজ করতে হয়, তুমি ইউজ টু হয়ে যাবে। তখন অলরেডি বাড়িতে আমার যুদ্ধ চলছে যে না হবে না, এটা কেন, ওটা কেন। আমার মনে হয় টিভি শিডিউলটা থাকলে ওখানে ওটা তো ভাবারও সময় থাকে না যে পাচ্ছি কি পারছি না। হ্যাঁ, তো সেটা হয়েছে একটা সময়, কিন্তু তখন অলরেডি বাড়িতে আমি বলে দিয়েছি না, মানে আমি দেখছি, দাঁড়াও একটু এক্সপিরিয়েন্স করি, কি অসুবিধা আছে, আমার তো ভালো লাগছে করতে। বাট যখন টিভিটা শেষ হলো, ফাইনালি প্রজাপতি বিস্কুট হলো, তখন আমার 7 মাসের একটা লম্বা গ্যাপ পেয়েছি। তখন আমি সত্যিই ভেবেছি যে কোর্টে ফিরে যাই, বুঝতে পারছি না অডিয়েন্স আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা, যদি কিছু না হয়। আর টিভির শিডিউলটা আমার মনে হয় যে আমি বোধহয় পারবো না, এত হেকটিক ছিল। বাট আলটিমেটলি সিনেমাটা করার পর আমি সিনেমার প্রেমে পড়েছি এবং তারপর একটু অডিয়েন্স নিতেও শুরু করলো। তখন সত্যি বলতে তারপর থেকে অফার্স যখনই এসছে, আমি আর দ্বিতীয়বার ভাবিনি আর কি। বিচারপতি হওয়াটা আর হলো না, অভিনেত্রী হওয়াটা হলো। এবার তোমার অভিনেত্রী হওয়ার গল্পটা শুনলাম, কিন্তু তোমাকে অভিনেত্রী হিসাবে যতটা স্টাডি করেছি, যে ধরো তুমি তো ইন্ট্রোভার্ট নিজে বললে, কিন্তু একজন অভিনেত্রী বা এই অভিনয়ে থাকলে অনেকটা ক্রিয়েটিভিটি লাগে, নিজের ক্রিয়েটিভ হতে হয়। এবং দেখা গেছে যারা একটু কম কথা বলেন তারা অনেকটা ক্রিয়েটিভ তুলনায় বেশি হন। তো তোমার কি মনে হয় যে এই ইন্ট্রোভার্ট হওয়াটা তোমার কাছে গিয়ে কোথাও জীবনে একটা পজিটিভ হয়েছে একজন অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে? আমি জানি না, আমার মনে হয় না। আমি তোমায় বলি, আমি জানি না ওটাকে কী টার্ম বলে। আমি কিন্তু কিছু স্পেসিফিক গ্রুপের সামনে বা কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার মানুষের সামনে ইন্ট্রোভার্ট নাও লাগতে পারি। হয় না যে আমার একটা ক্লোজ সার্কেল আছে, ধরো 3 জনের, সেখানে কিন্তু ওরা আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি ইন্ট্রোভার্ট।
কিন্তু যখন আমি নতুন কারোর সাথে কথা বলছি বা আমার ঠিক ভাইবটা দেখবে আমরা ভীষণ মানে যারা একটু এই ধরনের মানুষের তারা ভীষণ ভাইব বুঝতে পারে। যখন আমি বুঝতে পারছি না আমার সঙ্গে ম্যাচ করছে না, তো আমি কিন্তু বেশ খানিকটা দূরে আউট হয়ে যাই। হ্যাঁ, অলরেডি ডিসকানেক্ট হয়ে মানে করে যাই। তো আমি জানি না হেল্প করে কিনা, তুমি যে প্রশ্নটা করলে আমি এটুকু জানি যারা একটু নিজেদের মধ্যে চাপা হয় বা কিছু, যেটা আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে, আমি একঘর লোকের সামনে কাঁদবো আমি ভাবতেই পারি না, এখন আমি গোটা ইউনিটের সামনে কাঁদি। এই যে এক্সপ্রেস করা নিজেকে, মানে আমি বাড়িতেও ছোটোবেলায় ঝগড়া হলো, বকা খেলাম, নিজের দরজা বন্ধ করে নিজের রুমটা, ওটা আমার জগৎ ছিল। আমার ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই ঘুমানো, ওখানেই গল্প পড়া, ওখানেই আঁকা, ওখানেই সব কিছু, ওখানেই কান্নাকাটি, বাইরে কেউ আমায় কাঁদতে দেখেনি। সেটা ক্যামেরার সামনে আমি এক্সপ্রেস করতে পারি, সেটা আমার ভাল লাগে। আমার মনে হয় ক্রিয়েটিভিটি খানিকটা এক্সারসাইজ করেও আসে, কেউ জন্মায় না ক্রিয়েটিভিটি নিয়ে। সো সেটা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমার মনে হয় না খুব একটা বেশি ম্যাটার করে। অনেক এক্সট্রোভার্ট আছে যারা ক্যামেরার সামনে দারুণ ক্রিয়েটিভ পার্সন, বা আমি আমার ফিল্ডের কথা বলছি। আমার ক্ষেত্রে হয়েছে আমি দেখি, প্রচুর দেখতে থাকি, আমি জানি না করতে পারি কিনা, চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কোনো শিল্পী এক্সপিরিয়েন্স থেকে আরও বেশি ম্যাচিওর হয়, বয়স যত বাড়ে। তার ধরো ইয়াং এজে একরকম অভিনয় করছে, সে হয়তো আরেকটু এক্সপিরিয়েন্সড হলে একটু অন্যরকমভাবে আরও বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারে। তো এগুলো চেঞ্জ হতে থাকে, সেটার সঙ্গে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।